সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরিভ। বিশ্বব্যাপী প্রায় 53 কোটিরও বেশি ব্যক্তি ডায়াবেটিস রোগে ভুগছে এবং সারা দেশে ডায়াবেটিস এবং কিডনি রোগটি একটি নীরব মহামারী আকারে ছড়িয়ে পড়েছে এবং পরিসংখ্যান বলছে যে 53 কোটি ব্যক্তির মাঝে যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত তাদের মধ্যে প্রায় 30 থেকে 40% ব্যক্তি ডায়াবেটিক কিডনিজনিত জটিলতায় আক্রান্ত। দর্শক, আপনি কি করে বুঝবেন এই নীরব মহামারীটি আপনার শরীরের কিডনি রোগকে ক্ষতিগ্রস্ত করছে কিনা? আপনি ডায়াবেটিস রোগে আক্রান্ত কিনা সেটাই বা কি করে বুঝবেন? কি করে এই রোগগুলোকে আপনি নিয়ন্ত্রণ করবেন? আমাদের নিয়মিত আয়োজনের আজকের পর্বে আমরা আলোচনা করব এই প্রত্যেকটি বিষয় নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান, সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে আরটিভির সকল দর্শককে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। ডায়াবেটিস এবং কিডনি রোগ দুটোই যদি একটি ব্যক্তিকে আক্রান্ত করে থাকে বা ডিজিজ ক্যারি করে, দুইয়ের মধ্যে আসলে গুরুত্বপূর্ণ কোনো সম্পর্ক রয়েছে কিনা শুরুতে জানবো আপনার কাছে। ডেফিনেটলি, আপনি যেটা প্রথমেই বলেছেন যে ডায়াবেটিস, আমাদের দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় 1,40,00,000 মতো, যেটা এস্টিমেশন, এবং এর মধ্যে প্রায় প্রতি 2 জনের মধ্যে একজনই জানে না তার ডায়াবেটিস আছে, এবং প্রত্যেকটা ডায়াবেটিক রোগীর 3 জনের একজনই ডায়াবেটিস জনিত কিডনি ডিজিজ, যেটা ডায়াবেটিক কিডনি ডিজিজে আক্রান্ত। ডায়াবেটিক কিডনি ডিজিজের বিভিন্ন স্টেজ আছে, তবে এই স্টেজগুলোর যে কোনো একটা স্টেজে প্রতি 3 জনের একজনই ডায়াবেটিক রোগী কিডনিতে আক্রান্ত হয়। এই যে ডায়াবেটিক রোগীরা কিডনিতে আক্রান্ত হচ্ছে, তাদের মধ্যে অনেকে জানেনই না যে তারা কিডনি জনিত জটিলতায় ভুগছে। সেগুলোতে আসবো, কিন্তু একটু জানা জরুরি যে ডায়াবেটিস হয়েছে কিনা, বোঝার কোনো উপায় রয়েছে কিনা। কারণ অনেকেই দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত, এটি জানে না, কিন্তু কিডনি সংক্রান্ত জটিলতা নিয়ে বহিঃপ্রকাশ করছে। তাই শুরুতে জানা জরুরি ডায়াবেটিস হয়েছে কিনা। আসলে প্রথমে তো ডায়াবেটিস অ্যাসিমটোমেটিক, আসলে কোনো সিমটম থাকে না, তাই অনেকেই কিন্তু বুঝতেই পারে না তার ডায়াবেটিস হয়েছে। যখন রুটিন কোনো চেক আপ করতে যায় তখন দেখে যে কিডনিতে প্রবলেম বা ডায়াবেটিস তখন ধরা পড়ে। ইনিশিয়ালি ডায়াবেটিস অনেক সময় আসলে কোনো রকমের সিমটম থাকে না, তবে যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস আছে, যারা আমরা একটু স্থূলকায়, যারা একটু ওবেস, যাদের ওজন বেশি, বা যাদের মেয়েদের মধ্যে যাদের পিসিওএস ছিল, অথবা যারা একটু হেলদি লাইফস্টাইল আমি বলতে চাই যে সেডেন্টারি লাইফস্টাইল অ্যাকচুয়ালি গ্রহণ করে, যারা খেলাধুলা কম করে, তাদের মধ্যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। এরকম যারা ডায়াবেটিস জনিত রিস্ক ফ্যাক্টর আছে, তাদের আসলে স্ক্রিনিং করেই আসলে আমরা বুঝতে পারবো যে তাদের ডায়াবেটিস আছে কিনা। কিন্তু ডায়াবেটিস কিভাবে কিডনিকে ক্ষতিগ্রস্ত করছে, বিষয়টা সম্পর্কে অনেকে জানেন, একটু জানতে চাই আপনার কাছে। ডায়াবেটিস হলো এমন একটি রোগ যেখানে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। যখন রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, এই প্রত্যেকটা কম্পোনেন্টই ব্লাডে, যখন কিডনির কাজ হলো আমাদের মেইনলি এই যে ওয়েস্ট প্রোডাক্টগুলো আছে এটাকে ছেঁকে বের করে দেওয়া। এই গ্লুকোজ বেশি যাওয়ার কারণে এই কিডনির যে নেফ্রনগুলো আছে, এই নেফ্রনগুলো ডায়াবেটিসের জন্য ক্ষতিগ্রস্ত হয়। এটাই আস্তে আস্তে যখন একটা পর্যায়ে চলে যায় যে ডায়াবেটিস আর কিডনিগুলো বেশি কাজ করতে পারে না, তখনই আসলে ডায়াবেটিক জনিত কিডনি রোগগুলো প্রকাশ পায়। আমরা কি করে বুঝবো যে এই ডায়াবেটিস রোগটি আমাদের কিডনিকে ক্ষতিগ্রস্ত করছে কিনা? যেহেতু আমরা সবসময় বলি কিডনির রোগগুলো নীরব ঘাতক, কিডনিকে নীরব ঘাতক বলা হয়ে থাকে, তাহলে কি প্রাথমিক অবস্থায় বোঝার কোনো উপায় রয়েছে? প্রাথমিক অবস্থায় আসলে বোঝার খুব একটা উপায় নেই। আমরা রুটিন স্ক্রিনিং করি। আমরা যখনই একটা পেশেন্ট টাইপ 2 ডায়াবেটিস নিয়ে ডায়াগনোস হয়, তাদের আমরা প্রথম দিকেই অ্যাকচুয়ালি তার ইউরিনে অ্যালবুমিন, এক ধরনের প্রোটিন, এটা যাচ্ছে কিনা আমরা এটা যাচাই করি। যদি এটা মোর দেন 30-এর উপরে হয়, তখনই আমরা বলি যে এটা মাইক্রো অ্যালবুমিনিয়া। এইটা যখনই প্রকাশ পায় তখন থেকে আমরা বলি যে ডায়াবেটিসে কিডনি আক্রান্ত হচ্ছে। তো এটা হলো প্রাথমিক লক্ষণ। কোনো ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে হাত পা ফোলা, চোখের নিচে ফোলা, এগুলো যদি থাকে তাহলেও আমরা বুঝতে পারি যে ক্লিনিক্যালি যে তার ডায়াবেটিস হয়তো কিডনিতে আক্রান্ত করেছে। আচ্ছা, তার মানে টাইপ 2 ডায়াবেটিসটাকে অবশ্যই শনাক্ত করাটা খুব বেশি জরুরি। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে কতজন পারে সেটি? বেশিরভাগ রোগীরা তো অসচেতন। একটু জানবো যে ডায়াবেটিস রোগ হয়েছে এবং টার্গেটেড রেট, ব্লাডের সুগারের মাত্রা কতটা থাকা প্রয়োজন একজন সুস্থ ব্যক্তির মধ্যে, যারা ক্রনিক ডিজিজে ভুগছে, যেমন দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছে, তাদের ক্ষেত্রে মাত্রাটা কত, এবং যারা কিডনিজনিত জটিলতায় ভুগছে তাদের ক্ষেত্রে কি একই রকম কিনা? জি, প্রথম কথা হলো ডায়াবেটিস যদি ডায়াগনোসিস করতে হয়, আমরা সাধারণত আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ খালি পেটে
3.5 থেকে নিয়ে 5.5 পর্যন্ত থাকে। যদি কারো এর থেকে বেড়ে যায়, মানে 5.6 বা তার উপরে যায় কিন্তু 7-এর নিচে থাকে, এইগুলোকে আমরা প্রি ডায়াবেটিক বলি। আর 7-এর উপরে খালি পেটে গেলে আমরা ডায়াবেটিস বলি। খাওয়ার পরে অথবা আমরা যদি অনেক সময় গ্লুকোজ দিয়েও চেক করি, গ্লুকোজের এটা নর্মালি একটা মানুষের 7.8-এর নিচে থাকে। যদি কারো এর উপরে থাকে কিন্তু 11-এর নিচে থাকে, তাহলে এটাকে আমরা প্রি ডায়াবেটিক বলি। যদি কারো 11-এর উপরে চলে যায়, তখন এটাকে আমরা ডায়াবেটিস বলি। আর নর্মালি যদি কেউ আমরা ব্লাড সুগার চেক করি, যদি দেখি যে 11-এর উপরে আছে, তাহলে তাদেরকে আমরা সাধারণত ধরে নিই তাদের ডায়াবেটিস হয়েছে। তো আমাদের এই স্ক্রিনিংটা খুবই জরুরি। আমরা যারা, যেটা আমি প্রথমে বললাম যে যারা রিস্ক সেক্টরে আছে, যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস হিস্ট্রি আছে, তারা আর্লি ডিটেকশন করতে হলে তাদেরকে আসলে রেগুলার এই ব্লাড স্ক্রিনিং এ চেক করে আওতাভুক্ত হতে হবে। একটু পাশাপাশি জানবো যে যদি একজন ব্যক্তি ডায়াবেটিক জনিত কিডনি রোগে ভুগে থাকে, যে মাত্রাটির কথা আমরা জানলাম যে 11.1-এর যদি বেশি হয় সেক্ষেত্রে তিনি ডায়াবেটিক, কিন্তু কিডনি রোগীদের ক্ষেত্রে কি এই মাত্রাটি এতটাই থাকা প্রয়োজন, নাকি এটাকে আপনারা ব্যালেন্স করতে বলেন? না, বেসিক্যালি যাদের ডায়াবেটিস হয়ে গেছে তাদেরই তো কিডনি ফাংশন একসময় খারাপ হয়, এবং এটা যদি ডায়াবেটিস জনিত হয় তাকে আমরা ডায়াবেটিক কিডনি ডিজিজ বলি। তাদের যদি ব্লাড গ্লুকোজ এই মাত্রার উপরে থাকে, মানে তাদের যদি ডায়াবেটিস কিডনি ডিজিজ থাকে, আমাদের তখন টার্গেট থাকে তার ডায়াবেটিস যাতে কন্ট্রোল থাকে। তার মানে খালি পেটে তার 7-এর নিচে, খাওয়ার পরে 10-এর নিচে, এবং 3 মাসের গড় যেটা হিমোগ্লোবিন A1C দিয়ে আমরা মাপি, এইটা 7-এর নিচে থাকা উচিত। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ইউরিন দিয়ে অ্যালবুমিন যাচ্ছে, প্রোটিন লিকেজ হচ্ছে, মানে এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, বিষয়টাকে গুরুত্ব দেওয়াটা কতটুকু জরুরি? এটা খুবই জরুরি, কারণ আমরা যেটা বললাম প্রথমে যে ইউজুয়ালি ডায়াবেটিক কিডনি ডিজিজ অ্যাসিমটোমেটিকই থাকে। আমরা যখন এই কিডনি ডিজিজ যখন 30-এর উপরে চলে যায় অ্যালবুমিন, তখনই আমাদের আসলে অ্যাকশন নেওয়ার সময়। আমরা প্রিভেনশন নেওয়ার জন্য আমরা জানবো আমাদের অ্যালবুমিন যাচ্ছে কিনা। যদি অ্যালবুমিন যাওয়া স্টার্ট হয়ে যায়, তাহলেই অ্যাকশনের টাইম। এই সময়টা আমাদের কিছু জিনিস আছে যেগুলো আমরা মেনটেন করলে ডায়াবেটিস আর ফার্দার ক্ষতিগ্রস্ত হয় না। এইসব ক্ষেত্রে ভালো গ্লুকোজ কন্ট্রোল, কারো যদি প্রেশার হাই থাকে তাহলে প্রেশার কন্ট্রোল, তাদের যদি কোলেস্ট্রল বেশি থাকে এই কোলেস্ট্রল কন্ট্রোল, পাশাপাশি তাদের যদি স্মোকিং অথবা অ্যালকোহলের অভ্যাস থাকে তাহলে এগুলোকে মানে এগুলো থেকে বিরত থাকা, পাশাপাশি রেগুলার ভালো খাদ্যাভ্যাসের মাধ্যমে কিন্তু আমরা ডায়াবেটিক রোগীদের কিডনিকে প্রোটেক্ট করতে পারি। বিষয়গুলো সম্পর্কে আরও বিস্তারিত জানবো যে কিডনি জটিলতাকে নিয়ন্ত্রণ করতে হলে করণীয় বিষয়গুলো কি হতে পারে, এবং কোন ক্ষেত্রে আমরা সচেতন হব, কোন কোন বিষয়গুলোকে এড়িয়ে চলবো। তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতির। এবার প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আয়োজনের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি RTV নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ, এবং আমার সাথে আছেন ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে যেমনটি বলছিলাম যে একজন ব্যক্তি কিডনিতে জটিলতা হয়েছে, বিষয়টিকে নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে করণীয় বিষয়গুলো কেমন হতে পারে, এই বিষয়ে বিস্তারিত জানবো। কিন্তু একটু জানতে চাই, যদি পারিবারিকভাবে কেউ কিডনি জটিলতায় ভুগে থাকে, লাইক বাবার হয়েছে, মায়ের হয়েছে, এবং তিনি বংশগতভাবে আক্রান্তের একটি ঝুঁকিতে, যদি সেটি প্রাথমিক অবস্থায় ধরা না পড়ে নিশ্চয়ই জটিলতা অনেকখানি বেড়ে যায়। তো সেক্ষেত্রে অ্যাওয়ারনেস বিল্ড আপ করাটা কতটুকু জরুরি, এবং স্ক্রিনিং এর আওতাভুক্ত করাটা কতটুকু জরুরি, কতদিন পর পর পরামর্শ দেবেন? যেটা বলেছেন যে ফ্যামিলিতে যদি কারো কিডনি ডিজিজ থাকে, অনেক সময় দেখা যায় যে কিছু কিডনি ডিজিজ যেটা ডায়াবেটিসের সাথে রিলেটেড না, ওটা ফ্যামিলিতে থাকতে পারে। তাহলে এরকম যাদের ফ্যামিলিতে কিডনি সমস্যা আছে তাদের কিডনিকে আলাদাভাবেই কিন্তু একটা মানে বয়স হয়ে গেলে রেগুলার চেক করা দরকার। যদি ডায়াবেটিক থাকে তাহলে আমরা বলি যে টাইপ 1 ডায়াবেটিস যদি থাকে, যেটা মানে অল্প বয়সে ডায়াবেটিস হয়, এদের ডায়াবেটিস ধরা পড়ার 5 বছর পর থেকে কিডনিকে রেগুলার মানে প্রতি বছর একবার করে চেক করা উচিত। কিন্তু যাদের টাইপ 2 ডায়াবেটিস, যেটা আমাদের মোর দেন 95% যারা আক্রান্ত, তাদের ফ্রম দ্য ভেরি বিগিনিং স্টার্ট হওয়ার সাথে, ডায়াবেটিস ধরা পড়ার সাথে সাথেই আমরা এই অ্যালবুমিনুরিয়া চেক করি। যদি অ্যালবুমিন ইউরিনে লিক হওয়া শুরু হয়, তাহলেই কিন্তু আমাদের ওই সময় থেকেই বিভিন্ন রকমের মানে চিকিৎসা, নতুন নতুন চিকিৎসা আছে। আর ডায়াবেটিস কন্ট্রোল এবং প্রেশার কন্ট্রোলের পাশাপাশি কিছু ঔষধ আছে, যেমন SGLT ইনহিবিটর আমরা ইউজ করি কিডনি, যাদের ডায়াবেটিস রোগী আছে তাদের কিডনি প্রোটেকশনের জন্য। এখন নতুন GLP-1 অ্যাগনিস্ট এক ধরনের ওষুধ আছে, এটার মাধ্যমে আমরা করতে পারি। আরও কিছু ওষুধ আছে ফিনেরন বলে, এগুলো যদি ডায়াবেটিস আমরা ইনিশিয়ালি যদি আমরা দেখি যে তাদের ইউরিনে অ্যালবুমিন যাচ্ছে, এই ওষুধগুলো দিলে তার অ্যালবুমিন যাওয়া কমে আসতে থাকে। অনেক সময় অ্যাটলিস্ট মানে না কমলেও বাড়ে না আর কি। তো এটাই আমাদের
খুবই প্রয়োজন। যখন আমরা ডায়াবেটিস কোনো কারণে মানুষের ডায়াবেটিস ধরা পড়লো টাইপ 2, তারপর থেকে যাদের ডায়াবেটিসের কিডনি স্টার্ট হয়ে যায় তাদের প্রতি 3 মাস অথবা 6 মাস অন্তর অন্তর আমরা দেখি। আর যাদের কোনো প্রবলেম পাওয়া যায় না ইনিশিয়াল স্ক্রিনে, তাদের অ্যাটলিস্ট বছরে একবার করে হলেও ডায়াবেটিক কিডনি ডিজিজের জন্য তাদের পরীক্ষা করা উচিত। নিশ্চয়ই যখন ধরা পড়ে যায় ডায়াবেটিস এবং কিডনি দুটো জটিলতাকেই যদি নিয়ন্ত্রণে রাখতে হয়, আমরা তো ডায়াবেটিসের জন্য জানি ইনসুলিন ব্যবহার করতে হয়, ওষুধ খেতে হয়, এবং মানে ডিজিজ ভেদে আসলে কার ক্ষেত্রে কোনটা প্রয়োজন সেটা চিকিৎসকই নির্ধারণ করে থাকেন। কিন্তু কিডনি রোগের ক্ষেত্রে আমরা একটু জানতে চাই যে কোন ক্ষেত্রে ডায়ালাইসিস করার পরামর্শ দেন, কখন ওষুধ এবং কখন আসলে কিডনি ট্রান্সপ্লান্ট? কিডনি ডিজিজ যেগুলো আছে এটার একটা স্টেজ আছে। আমরা ইউজুয়ালি রক্তে যে ক্রিয়েটিনিনের পরিমাণ, এই পরিমাণ দিয়ে আমরা কিডনি ডিজিজের ইজিএফআর বলে আমরা একটা জিনিস মেনটেন করি। ইজিএফআর নর্মালি একটা মানুষের অ্যারাউন্ড 100-এর উপর বা 90-এর উপরে থাকে। যদি আমরা ক্রিয়েটিনিন তার বয়স এবং তাদের যে এই ওজন এটার উপর দিয়ে এই জিএফআর পরিমাপ করে আমরা কিডনি স্টেজিং করি। যাদের এইটা ফিফথ স্টেজে পৌঁছে যায়, মানে যাদের কিডনি 15% কম কাজ করে, তাদেরই আলটিমেটলি আমরা এন্ড স্টেজ রেনাল ডিজিজ আমরা বলে তাদেরকে লেভেল করি। এই পর্যায়ে যেয়ে দেখা যায় যে কারো কারো শরীরে যখন মানে পানি বেশি জমে যায়, আমরা জানি যে কিডনি আমাদের ওয়েস্টকে বের করে দেয়, কারো শরীরে যদি অ্যাসিডের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, কারো যদি শরীর হাত পা অনেক বেশি ফুলে যায়, যদি এরকম হয় তাহলে তাদের ক্ষেত্রে আমাদের আসলে যেটা বললাম যে ডায়ালাইসিসের প্রয়োজন হয়। এই ডায়ালাইসিসের বিভিন্ন রকমের ইন্ডিকেশনস আছে, যার মধ্যে একটা আমি বললাম যে ক্রিয়েটিন যদি অনেক বেশি বেড়ে যায়, কারো যদি শরীরে পানি চলে আসে, কারো যদি দেখা যায় যে মানে পিএইচ বলে আমরা যেটা থেকে অ্যাসিড নির্ধারণ করি, এটা যদি নর্মাল থেকে অনেক বেশি কমে যায়, কারো যদি দেখা যায় যে শরীরে পটাশিয়াম বলে একটা খনিজ আছে, এটা যদি খুব বেশি বেড়ে যায়, তাহলেই আমরা এইসব ক্ষেত্রে ডায়ালাইসিস করি। এবং ডায়ালাইসিস হলো এন্ড স্টেজ। এইটা থেকে যদি দেখা যায় যে যেহেতু তাদের বয়স যদি কম থাকে, একটা লাইফ এক্সপেক্টেন্সি যদি বেশি থাকে, তাহলে সেই সব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা বলি যে কিডনি ট্রান্সপ্লান্ট প্রয়োজন হতে পারে। মানে যদি একটু আর্লি স্টেজে কিডনি ফেলিউরের দিকে আগায়, বয়স 40-50 এরকম যদি থাকে, তাহলে তাদের ক্ষেত্রে আসলে এই আমরা কিডনি ট্রান্সপ্লান্টের কথা বলি। অনেকে ডায়ালাইসিসের কথা শুনলে খানিকটা ভীতগ্রস্ত হয়। ডায়ালাইসিস একবার শুরু করলে সারা জীবন কন্টিনিউ করতে হবে, এবং অনেকে এই ভয়ের জায়গা থেকে দেখা যায় ক্রিয়েটিনিন লেভেলটা অনেক বেড়ে গিয়েছে কিন্তু শুরু করছে না, তাদের উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে? কিডনি ডিজিজ দুই ধরনের, একটা হলো ক্রনিক, আস্তে আস্তে কিডনি খারাপের দিকে যাচ্ছে, এরা যদি ডায়ালাইসিস পর্যন্ত পৌঁছে যায় তাহলে তাদের আসলে সব সময়ের জন্য ডায়ালাইসিস প্রয়োজন হয়। আর যারা মানে অনেক সময় দেখা যায় যে হঠাৎ কোনো কারণে একটা জ্বর, একটা ইনফেকশন অথবা ব্যথার ওষুধ খাওয়ার কারণে অনেক সময় হঠাৎ করে কিডনি ফাংশন খারাপ হতে পারে, তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা 2-4টা বা কিছুদিন ডায়ালাইসিস দেওয়ার পরে তার যদি কিডনি ফাংশন একটু ইমপ্রুভ হয়, তাহলে তাদের ক্ষেত্রে অনেক সময় ডায়ালাইসিস কন্টিনিউ করা নাও লাগতে পারে। তবে যদি ডায়ালাইসিস কারো প্রয়োজন হয়ে যায়, এটা যদি না করে, তাহলে এই রোগীদের আসলে প্রচুর ভুগতে হয় অ্যাকচুয়ালি। এখন আলটিমেটলি দেখা যায় যে তাদের শ্বাসকষ্ট, তাদের শরীর হাত পা ফুলে যাওয়া, তাদের প্রেশার আনকন্ট্রোল হয়ে যাওয়া, এগুলো এমনভাবে প্রকাশ পায় যাতে মানে আসলে তাদের মানে দেখা যায় যে তাদের ডাক্তারের কাছে আসতেই হয় এবং ডায়ালাইসিস করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। এবং ওই অবস্থায় যখন ডায়ালাইসিস শুরু করে, মানে অনেকে প্রশ্ন থাকে যে ডায়ালাইসিস করছে হয়তো বা একটা সময় পরে সপ্তাহে একদিন করতে হবে, এখন মাসের একদিন শুরু করলো কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে ডায়ালাইসিস করার এই প্রক্রিয়াটা, এটা কি আদৌ কতটুকু সত্য বা যৌক্তিক কোনো বিষয় কিনা? অবশ্যই যৌক্তিক, কারণ যদি আমাদের শরীরে যে প্রতিনিয়ত যে পরিমাণ ওয়েস্ট তৈরি হয়, এটা যদি আমরা মানে সময় মতো এক্সক্রিয়েট না করতে পারি, তাহলে তার বিভিন্ন রকমের রিয়েকশন হবে। তার দেখা যাবে যে ব্রেন ঠিকমতো কাজ করবে না, তার যে কোনো সময় হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকবে, তার যেটা বললাম আমরা শরীরে এমন পানি চলে আসবে যে সে মানে সাধারণ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করা তার জন্য টাফ হয়ে যাবে। তো এগুলো আসলে যখন প্রয়োজন হয়ে যায় তখন আসলে ডায়ালাইসিসের অল্টারনেট কোনো কিছু থাকে না। এবং পাশাপাশি কিডনি ট্রান্সপ্লান্ট সম্পর্কে আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে জানাবো যে বাংলাদেশে তো অ্যাভেলেবল কিডনি ট্রান্সপ্লান্ট করছি আমরা, হচ্ছে, কিন্তু কিডনি যিনি ডোনেট করছেন তিনি নিশ্চয়ই ব্লাড বন্ড রিলেটেড, মানে ফার্স্ট ব্লাড রিলেটেড অবশ্যই প্রত্যেকটি পরিবারের সদস্য হতে পারে। এই বিষয়ে আরও বিস্তারিত আপনার কাছে জানবো এবং জানতে চাই যে ক্যাডাভারি কিডনি ট্রান্সপ্লান্ট আমাদের দেশে অ্যাভেলেবল কিনা। এটা আসলে যেটা এথিক্যাল একটা ব্যাপার আছে যে কেউ তার কিডনি কেন দান করবে, এই জন্য নিজেদের মধ্যে খুব ক্লোজ আত্মীয় স্বজনের মধ্যেই দেওয়া, এটা একটা ইথিক্যাল ইস্যু।
মানে নর্মালি একজন অপরিচিত লোকের কিডনি আমাদের দেশের মানে ল অনুযায়ী এটা দিতে পারে না। ক্যাডাভারিক যেটা কিডনি ট্রান্সপ্লান্ট, এটা বহির্বিশ্বে অনেক জায়গায় রয়েছে। দেখা যাচ্ছে যে যারা কিডনি রোগী তাদের একটা লিস্ট থাকে, এর মাঝে যদি কারো হঠাৎ করে অ্যাক্সিডেন্টাল মারা যায় কিডনি ভালো আছে, তাহলে তাদের মধ্যে এই কিডনি ট্রান্সপ্লান্ট করা। তো এইটা আমাদের দেশে এখনো ওভাবে চালু হয় নাই। হয়তোবা এটা যদিও দূর ভবিষ্যতে চালু হয়, তখন এটা আসলে সবার জন্য একটা উপকারের। পাশাপাশি আরেকটি বিষয় আনবো যে কিডনি সংক্রান্ত জটিলতা যারা দীর্ঘদিন ধরে ক্যারি করছে, বিশেষ করে বয়োজ্যেষ্ঠ বাবা মা, তাদের ক্ষেত্রে পানির একটা লিমিটেশন করে দেয়া থাকে যে এতটুকু পর্যন্ত খেতে পারবে। যদি তার চাইতে বেশি খেয়ে ফেলে বা খাদ্যাভ্যাসে পরিবর্তন নিয়ে আসে, নিশ্চয়ই কিডনি অনেক বেশি এফেক্টেড হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন দর্শকদের? কিডনির ব্যাপারে বলবো যে অনেক সময় আমরা ফ্লুইড রেস্ট্রিক্ট করি। ম্যাক্সিমাম সময় যখন অ্যাডভান্স কিডনি ডিজিজ হয়ে যায়, যেটা বললাম যে চতুর্থ স্টেজের পরে যদি চলে যায় কিডনি ডিজিজ, তাহলে অনেক সময় আমরা পানি 1 থেকে 1.5 লিটার মধ্যে আমরা এটাকে মানে রেস্ট্রিক্ট করে দিই। অনেক সময় আমরা বলি যে আপনার আগের দিন কতটুকু প্রস্রাব হয়েছে এইটার উপর ডিপেন্ড করে তার সাথে 500 ml এক্সট্রা ধরে আমরা কিন্তু অনেক সময় দিয়ে মানে কতটুকু ইনটেক হচ্ছে, কতটুকু আউটপুট হচ্ছে, ব্যালেন্সটুকু মেজারমেন্ট করে দিই। পাশাপাশি খাদ্যাভ্যাসের কথা যেটা বললাম, আপনি বলতেছিলেন যে প্রোটিন জাতীয় খাবার যেগুলো সেকেন্ড ক্লাস প্রোটিন, বিশেষ করে যেসব ডাল আমরা খাইয়ে থাকি, এই ডালের ব্যাপারে আমরা তখন হয়তো রেস্ট্রিক্টেড দিই। অথবা অনেক সময় যেগুলো মানে ফল যেগুলোতে খুব বেশি রসালো ফল থাকে, যেগুলোতে পটাশিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে, এইসব ব্যাপারে আমরা রেস্ট্রিক্ট দিই। এছাড়া প্রোটিনগুলোর মধ্যে আমরা এনকারেজ করি একটা মানুষের যার ওজন ধরেন 50 কেজি, তার প্রতি কেজির জন্য 0.8 গ্রাম করে, মানে যদি 50 হয় 5 40 গ্রাম সে প্রোটিন সারাদিনে ইনটেক করবে। এগুলোর মধ্যে প্রোটিনের মধ্যে যেগুলো ডিম অথবা মাংস থেকে বা মাছ থেকে যেসব প্রোটিন আসে, আমরা এগুলো খাওয়াকে তাদেরকে এনকারেজ করি। নিশ্চয়ই একদম আলোচনা শেষ প্রান্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য দিয়েছেন, দর্শকরা অনেক বেশি উপকৃত হয়েছে। আপনাকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আজ এ পর্যন্তই। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক যেমনটি পরামর্শ দিয়েছেন, ঠিক সেভাবে জীবনযাপনে একটুখানি পরিবর্তন নিয়ে আসি, পরিবর্তন আনি আমাদের খাদ্যাভ্যাসে এবং সেই সাথে আমাদের দৈনন্দিন চলাফেরায় কিংবা কায়িক পরিশ্রমে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং RTVর সাথেই থাকুন।